জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ ও চোরাচালান মজুত ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। সরকারি সংসদীয় দলের বৈঠক, কাল অধিবেশন। ডিপো থেকে তেল সরবরাহের সময় বাড়ল 2 ঘন্টা। নিরাপত্তায় সেনা বিজিবি মোতায়েন। সংকটের দোহাই দিয়ে এখনো বন্ধ বহু ফিলিং স্টেশন। ফিরতি যাত্রায় বাড়তি ভাড়া। রোজা ঈদের দীর্ঘ ছুটিতে স্কুল কলেজে বেড়েছে মশার উৎপাত। 40 দিন পর খুলছে কাল। শিক্ষা প্রতিষ্ঠান সহ ঢাকা উত্তর সিটিতে মশা নিধন কার্যক্রম উদ্বোধন। সারদায় 72 এএসপির সমাপনী কুচকাওয়াজ। কোনো দলের লাঠিয়াল হবে না পুলিশ। মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। আগের কোনো একটি পোশাকে ফেরানো নিয়ে আলোচনা। শিরোনাম শুনছিলেন। স্বাগত এখন সন্ধ্যায়। সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি মেহেরিন অ্যানি। জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ এবং চোরাচালান ও মজুত ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সরকারি দলের সংসদীয় সভায় জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সে সময় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, বরং কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ইতোমধ্যে 2 লাখ টন তেলবাহী জাহাজ ঘাটে পৌঁছেছে এবং আরও 2 লাখ টন তেল বোঝাই জাহাজ দেশে আসার পথে রয়েছে। তিনি বলেন, কিছু মিডিয়া, অতি উৎসাহী মানুষ এবং চোরাচালানকারীদের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে যারা প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করছে বা বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সভায় ঈদযাত্রায় দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সমগ্র পৃথিবীতে তেলের দাম বেড়ে গেছে, অথচ আমরা বাংলাদেশে সেই তেলের দাম ঠিক রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে সরকার, এবং প্রায় 200 কোটি টাকা প্রতি মাসে ভর্তুকি দিয়ে প্রায় সেই কাজটা করার চেষ্টা করছে সরকার। পাশের দেশে তেলের দাম কম, আমাদের দাম কম, ওদের দাম বেশি। খুব সঙ্গত কারণে চোরাচালান হচ্ছে। চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন এবং তারপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সময় যে অভিযান চালানো হবে যারা এরকম হোর্ডিং করছে বা যারা তেলের মজুত করে রাখছে বা তেলের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে নতুনভাবে সেজেছে কেন্দ্রীয় কার্যালয়। এরই মধ্যে ভিড় করছেন নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, জানাবেন প্রধানমন্ত্রী কখন নাগাদ কেন্দ্রীয় কার্যালয়ে আসতে পারেন আর সেখানে তার কি কর্মসূচি রয়েছে? উজ্জ্বল, প্রধানমন্ত্রী আসার কথা ছিল বিকালে, কিন্তু এই সংসদীয় দলের আজকে সরকারি দলের যে সংসদীয় বৈঠকটি ছিল সেই বৈঠকটি শেষ করে তিনি আর কিছুক্ষণের মধ্যেই, আর ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যেই তিনি এই দলের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনে সেই কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন। এবং এখনকার যে পরিস্থিতি রয়েছে নয়াপল্টনের সামনে, একদম দলীয় নেতাকর্মীদের দিয়ে লোকারণ্য অবস্থা। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন রকম সরকারের যারা দায়িত্বরত রয়েছেন তারা তাদের প্রচেষ্টা চালাচ্ছেন এবং একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলমান রয়েছে। আগত নেতাকর্মীরা যেটি বলছেন যে এই যে দলীয় প্রধানের যে আগমন প্রধানমন্ত্রী হওয়ার পরে, মূলত কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে 1 মাস এবং রোজা ঈদ মিলিয়ে সরকারের যে কর্মকাণ্ড ছিল তার পরবর্তীতে কিন্তু দলীয় বিষয়গুলো তেমনটি আলোচনায় ছিল না। কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রধানের এই যে দলীয় কার্যালয়ে আসা, এটি মূলত বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে এমনটি মনে করছে এখানকার হাজারো নেতাকর্মী। এবং তারা যেটি বলছেন যে আজকে প্রধানমন্ত্রী দলের পক্ষ থেকে দিক নির্দেশনা দিবেন যে আগামীর বাংলাদেশে বা যে কোনো জাতীয় সংকটে আসলে বিএনপির ভূমিকা কি থাকবে, দলের ভূমিকা কি থাকবে। তো আর কিছুক্ষণের মধ্যেই দলীয় প্রধান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যালয়টিতে আসবেন এবং এই নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। উজ্জ্বল।
নয়াপল্টনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সাব্বির রোজ। জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিপো থেকে সরবরাহের সময়সূচি 2 ঘন্টা বাড়ানো হয়েছে। সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত সরবরাহ করা হবে। এছাড়া ছুটির দিনেও তেল সরবরাহ করা হচ্ছে, তারপরও বদলায়নি রাজধানীর পেট্রোল পাম্পের চিত্র। সরবরাহ সংকটের দোহাই দিয়ে অনেক পাম্পই তেল বিক্রি বন্ধ রেখেছে, ফলে দীর্ঘ লাইন আর ভোগান্তি যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে রাজধানীর গ্রাহকদের। এ নিয়ে আরও জানাচ্ছেন আতিক মিসবা লগ্ন ও রাজু আহমেদ। মধ্যপ্রাচ্য সংকটে টান পড়েছে জ্বালানির মজুতে। আনুমানিক ৪৫ দিনের জ্বালানি মজুতের কথা বলছে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। সংকটের এই সময়েও সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যায় নিয়মিত ভিড়ছে জাহাজ। শনিবার ছুটির দিনেও অব্যাহত রয়েছে তেল সরবরাহ কার্যক্রম। কঠোর তদারকির মাধ্যমে রেশনিং পদ্ধতিতেই দেয়া হচ্ছে জ্বালানি তেল। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় চাহিদার তুলনায় কম পাওয়ার অভিযোগ করছেন লরি চালকরা। বিড়ম্বনা তো অবশ্যই। 3 দিন পরে আজকে পাইছি 13,500 3 পদ মিলায়া। কোটা সিস্টেম জেনে ডেইলি টিপ মারি এনে সপ্তাহে 1 দিন 2 দিন গেল ওই আধা ঘন্টার ভিতরে তেল নাই আর সব মারামারি লেগে যায়, কাজে ধরা লেগে যায়। গতবার মাছ মারছে যা পাতাম তার 3 ভাগের 1 ভাগ পাই। পাম্প চলে 2 ঘন্টা। সিদ্ধিরগঞ্জের এই ডিপো থেকে ছেড়ে যাওয়া এই লরিগুলোর গন্তব্য রাজধানী সহ আশেপাশের পেট্রোল পাম্পগুলো, যেখানে লম্বা সময় ধরে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন ক্রেতা ও চালকরা। সেই গল্পই শুনতে চাই সহকর্মী রাজু আহমেদের কাছ থেকে। শুধু ধৈর্যের পরীক্ষা নয়, এভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার ম্যারাথনে চালকরা। তেলের এই সংকটে জীবিকার হতাশা কুরে খাচ্ছে পেশাদার চালক ও রাইড শেয়ারিংয়ের চালকদের। শনিবার সকালে রাজধানীর আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনের এই শুনশান অবস্থা। নগরের বেশিরভাগ ফিলিং স্টেশনের সরবরাহ না থাকায় রাত থেকে বন্ধ একাধিক পাম্প। তেল সংকটের প্রভাব রাইড শেয়ারকারীদের জীবিকায় আঘাত হানছে। এতে তীব্র ক্ষোভ জন্ম দিয়েছে চালকদের মাঝে। এখানে এসে 6টা থেকে দাঁড়ায় আছি, মাত্র তেল পাচ্ছি। এই ইনকামের অবস্থা ভালো না। আমরা রাইড শেয়ার করি, যদি 1.5-2 ঘন্টা লাগে তেল নিতে, তাহলে সারাদিন ইনকাম করবো কয় টাকা? প্রত্যেক দিন 1000 টাকা তেল নিলে তারপরের দিন আবার এসে আবার নিতে হয়। মানে এটা মানুষের জন্য খুব একটা ভোগান্তি। সরকারের পক্ষ থেকে তেলের সরবরাহ স্বাভাবিক বললেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। পাম্পগুলোতে মিলছে না চাহিদার অর্ধেক তেলও। এতে বাধ্য হয়েই বন্ধ রাখতে হচ্ছে পাম্প, দাবি ব্যবসায়ীদের। সরকারি কোনো ছুটির দিনে যখন ডিপো বন্ধ থাকে তখন তেলের কাজ চেষ্টা হয়। যখন দেখা গেল ওই আগের দিন যে তেলটা থাকে ওইটাকে পরের দিন আর মেকআপ হয় না। তো আমার দরকার মিনিমাম 30,000 27,000, সেখানে আমি পাচ্ছি 9,000। তাহলে এই 9,000 লিটার আমরা আমাদের গ্রাহক পর্যায়ে দেখা যাচ্ছে 1/3। হ্যাঁ, তো বাকি লোকগুলি আমাদের যে গ্রাহকগুলি আছে তারা তো এই ফুয়েলটা পাচ্ছে না। এদিকে চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের সকল পেট্রোল পাম্পের জন্য একজন ট্র্যাক অফিসার নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। রাজু আহমেদ, এখন, ঢাকা। এদিকে রাজধানীর পাম্পে পাম্পে এখনও যানবাহনের দীর্ঘ সারি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তেল না পাওয়ার অভিযোগ করছেন কেউ কেউ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পরিবাগে একটি পাম্পে আছেন সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, রাজধানীর পাম্পগুলোর পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর চালকরা তেল পাচ্ছেন কিনা জানাবেন। দুপুরের দিকে যেখানে তেল পেতে 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হতো, সেখানে এখন অপেক্ষার সময়টা কিছুটা কমে এসেছে এবং এখন সেটা 15 থেকে 20 মিনিটে নেমে এসেছে কিছু কিছু ক্ষেত্রে। তবে যদিও অকটেন পেতে এখনো একটু সময় লাগছে, কিন্তু পেট্রোল সহ অন্যান্য ডিজেল এগুলো পেতে সময় তুলনামূলক কমে এসেছে। এবং এখানে যারা অকটেন নিচ্ছেন তারা জানিয়েছেন ক্ষেত্র বিশেষে 1.5 ঘন্টা এখনো লাগছে বা 2 ঘন্টা হয়তো অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু যারা পেট্রোল নিচ্ছেন তাদের সময়টা কম লাগছে। তবে এখানে আসা ক্রেতারা জানিয়েছেন আসলে সারাদিনের কর্মব্যস্ততা শেষে যখন তারা বাসায় ফিরবেন সেই সময়ে আবার জ্বালানির জন্য দীর্ঘ সময় লাইনে থাকাটা তাদের জন্য বাড়তি একটি কষ্ট, এবং এটা আসলে তারা অনেকটা বাধ্য হয়ে করছেন। তো এবং তারা অনেকে জানিয়েছেন যে ক্ষেত্র বিশেষে অনেকে অতিরিক্ত তেল নিচ্ছে এবং খোলা বাজারে বেশি দামে কেনার অভিজ্ঞতাও অনেকের হয়েছে, এমনটিও অনেক বাইকার জানিয়েছেন। তবে ডিজেল পেতে সমস্যা হচ্ছে না, এবং আপনি জানেন যে দূরপাল্লার বাস সহ সব ধরনের যাত্রীবাহী বাস
পণ্যবাহী ট্রাক গুলো ডিজেলে চলে। স্বাভাবিকভাবেই এই ডিজেলের চাহিদাটা জরুরি এবং সেটা পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া ডিপোতেও পর্যাপ্ত তেল পাওয়ার কারণে পাম্পগুলোতে এখন তারা ইচ্ছে মতো তেল দিতে পারছেন, যদিও বাড়তি সতর্কতা হিসেবে সর্বোচ্চ 500 টাকার তেল দিচ্ছেন, এরকমটিও জানিয়েছেন পাম্প কর্মীরা। এই ছিল এনি পরিবার থেকে সবশেষ। ঈদ উল ফিতরের 40 দিনের ছুটি শেষে কাল খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে মশার উপদ্রব। এ অবস্থায় ডেঙ্গু বেড়ে যাওয়ার আশঙ্কায় রাজধানীর স্কুল কলেজে মশক নিধন কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আরও জানাচ্ছেন রাব্বি আল রাহিদ। ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি শেষে রোববার থেকে খুলবে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে এর আগেই প্রতিষ্ঠানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এমন নির্দেশনা মেনে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানগুলো। রাজধানীর ঢাকা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি কলেজে গিয়ে দেখা যায় এমন চিত্র। এ সময় ঝাড়ু দেয়া, রং করা, পুরাতন আসবাবপত্র পরিবর্তন সহ নানা কার্যক্রমে ব্যস্ত দেখা যায় কর্মচারীদের। ঈদের দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীদের ক্লাস শুরুর আগেই প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ক্লাসরুম পরিষ্কার শেষ হবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। আগামীকাল ক্লাস শুরু হওয়ার আগেই অবশ্যই আমাদের প্রতিটা ক্লাসরুম, ফ্লোর, ডিপার্টমেন্ট পরিষ্কার হবে ইনশাল্লাহ। গতকালকে থেকেই পরিষ্কার শুরু হয়ে গেছে। আমাদের ঝড় তুফানের জন্য বা বাতাসের জন্য যে পাতা, গাছে পাতা ছিল সেগুলো সব পরিষ্কার করা হয়েছে, কাজ চলমান আছে এবং আজকে নাগাদ সব শেষ হয়ে যাবে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। সবার আগে স্কুল কলেজগুলোতে ডেঙ্গু প্রতিরোধী অভিযান চলবে। রেসিডেন্সিয়াল মডেল কলেজে মশক নিধন কার্যক্রমে অংশ নিয়ে এমন কথা জানান ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। ঈদের ছুটির পরে আমরা চিন্তা করেছি আমাদের বাচ্চারা যাতে স্বাচ্ছন্দ্যে, তারা সুস্থ অবস্থায় যারা তাদের শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে অসুস্থ না হয়ে যায়, ডেঙ্গু আক্রান্ত না হয়, সেখানে এই পরিকল্পনাকে হাতে নেওয়া। সেই পরিকল্পনার প্রথম অধ্যায় আমরা আজকে আমাদের ঐতিহ্যবাহী রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আমরা শুরু করব। এই 536টি স্কুল আছে, প্রতিটি পর্যায়ক্রমে আমরা এটাকে অব্যাহত রাখব। এছাড়া শুধু ডিএনসিসি নয়, মশক নিধন বা রাস্তার পাশে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাব্বি আল রাহিদ, এখন ঢাকা। নবীন পুলিশদের সততা, দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করারও আহ্বান জানান তিনি। সকালে রাজশাহীর চারঘাটের বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় 43তম বিসিএস পুলিশ ব্যাচের সমাপনী কুচকাওয়াজে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো দলের পেটোয়া বাহিনী নয়। এর আগে তিনি অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করেন। 43তম বিসিএস পুলিশ ব্যাচে এবার 66 জন পুরুষ, 6 জন নারী সহ মোট 72 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। আইনের চোখে সবাই সমান, সেটি হোক কোনো রাজনৈতিক কর্মী বা প্রান্তিক কৃষক। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনের স্বস্তি প্রদান করা ও দেশে শান্তি প্রতিষ্ঠা করা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে নতুনভাবে সেজেছে কেন্দ্রীয় কার্যালয়ে। বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন সাব্বির রোজ। বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে এসে জড়ো হন এবং তারা দীর্ঘ অপেক্ষা করেন কখন প্রধানমন্ত্রী আসবেন। এবং আমরা দেখেছি যে তাদের মূলত যে বিষয়গুলো তারা স্পষ্ট করছেন যে সরকার গঠনের পর এখন দলকে ঢেলে সাজানোর সময়। তারা এই প্রত্যাশার কথাই আমাদেরকে বারবার বলেছেন এবং তারা মনে করছেন যে, এবং তারা এটিও জানিয়েছেন যে আসলে বিএনপি একটি যোগ্য নেতৃত্বের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই দেশও একটি যোগ্য নেতৃত্ব পেয়েছে এবং তাদের যে দলীয় চেয়ারম্যান তিনি প্রধানমন্ত্রী হওয়ার মধ্যে দিয়ে তারা মনে করছেন যে তার হাত ধরেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। এবং একই সাথে বিএনপির যে দেশের বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে 90 স্বৈরাচার
বিরোধী আন্দোলন থেকে শুরু করে একদম 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত বিএনপির যে ধরনের অবদান রয়েছে বা ছাত্র দল থেকে শুরু করে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের যে ধরনের ভূমিকাগুলো রয়েছে সেই বিষয়গুলো, সেই ঐতিহ্য ইতিহাসগুলো বা এই গৌরবময় ঐতিহ্য তাদের আবারও ফিরে আসবে এই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে, এমন যে প্রত্যাশার কথা তারা জানিয়েছেন। তারেক রহমান কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এই যে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অপেক্ষারত হাজারো নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং তার আরেকটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে যে নির্বাচিত এমপিদের সাথে তিনি কিন্তু একটি বৈঠক করবেন এবং মূলত আজকের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে দলকেন্দ্রিক নানা ধরনের দিক নির্দেশনা তিনি দিবেন এবং তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দলীয় কার্যালয়ে এটি তার প্রথম আশা এবং এই আশার মধ্যে দিয়েই দলের নেতাকর্মী। ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। এদিকে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ইরানের হামলায় 12 মার্কিন সেনা আহত হয়েছে। এছাড়াও দুবাইয়ে মার্কিন সেনাদের 2টি আস্তানায় হামলার দাবি করেছে আইআরজিসি। একাধিক ড্রোন হামলার খবর পাওয়া গেছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও। এতে রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। নতুন করে ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে তেহরান। এছাড়া গত রাতে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2টি পারমাণবিক কেন্দ্র ও ইস্পাত কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েল। এর জেরে এক্সপোস্টে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, তেহরানের অবকাঠামো অর্থনীতিকে লক্ষ্যবস্তু করলে চরম মূল্য দিতে হবে। ইরানের বাইরে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর 2 শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।